জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতার প্রস্তাব, মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া সমন্বয় নিয়ে আবারও বৈঠক আজ। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হচ্ছে, বিসিআই নেতাদের তথ্য। হামিয়ে একদিনে আরও 5 শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে নতুন ভর্তি 1229 জন, টিকার সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, আলোচনায় ফিরতে তেহরানের প্রস্তাবের জন্য অপেক্ষা। মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট এবং দেশের স্বার্থ রক্ষায় সংসদে সবাই একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের উপর আলোচনায় তিনি একথা বলেন। আলোচনায় চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যবস্থাপনা ত্রুটির চিত্র তুলে ধরেন বিরোধী দলের সদস্যরা। আরও জানাচ্ছেন নিশান নাসরুল্লাহ। বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। চলমান বিদ্যুৎ জ্বালানি সমস্যা নিয়ে সংসদে 68 বিধিতে আলোচনার প্রস্তাব আনেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে এর উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশে জ্বালানি তেলের সরবরাহ আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের কাছে যথেষ্ট জ্বালানির মজুদ রয়েছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো, এমন দাবি করেন প্রতিমন্ত্রী। আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। আলোচনায় বিরোধী দলের সদস্যরা বলেন, কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে, কার্ড চালুর পরেও সমস্যার তেমন সমাধান হয়নি, দাম বৃদ্ধির পরেও লাইন কমেনি। এই জ্বালানি সংকটের কারণে আজকে আমাদের বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং আমরা দেখছি। এই লোডশেডিং এর কারণে যেমনিভাবে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়ালেখা বন্ধ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও বিঘ্নিত হচ্ছে। কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। ফরেন পলিসি যে আমরা অ্যাপ্রোচটা নিয়েছি সেটা কমপ্লিটলি ব্যাংকরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। সুতরাং কোনো জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে অমুকে চোর এগুলা বললে সমাধান হবে না। তেলের লাইন দীর্ঘ আছে, একথা প্রতিদিনই পত্রিকা ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখা হচ্ছে, সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এটি কৃত্রিম সংকট, জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। এখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমি আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার, এবং সেখানে লাইনটা থাকে আপনার। এবং সেই লাইনে আমার অভিজ্ঞতা যেটা, কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি। তেল সংকট না কাটলে পরিবহনের সাথে জড়িতদের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে, এমন কথা বলেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়, এই ধরনের পরিস্থিতি যখন আসে ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়।
সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে ফেলাবে। সবশেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের প্রয়োজনে ও স্বার্থ রক্ষায় বিরোধী দলকে নিয়ে একসঙ্গে কাজ করবে সরকার। আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। পরে সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাম পরিস্থিতি মোকাবেলা করতে কাজ শুরু করেছে সরকার, তবে বিগত সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি, বিদেশ থেকে টিকাও আনেননি। হামে শিশু মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী সংসদে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে সরকার কাজ শুরু করেছে। রিশান নাসরুল্লাহর আরও একটি রিপোর্ট। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ সদস্যদের নির্ধারিত প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। মাননীয় প্রধানমন্ত্রী, হামে শিশু মৃত্যুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছর ধরে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি। হাম শনাক্তে কিটের সংকট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়, 3টি টেস্ট করা যায় একটি কিট দিয়ে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। প্রধানমন্ত্রী সংসদকে জানান, সবার আগে বাংলাদেশ এই দর্শনকে সামনে রেখে জনগণের কল্যাণ নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংসদ নেতা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক ও টেকসই কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
দাম বাড়লেও ঢাকায় সরবরাহ স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের। পাম্প ও ফিলিং স্টেশনে এখনও যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তি শেষ কবে বলতে পারছেন না কেউই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ স্টেশনে দিতে হবে জ্বালানি তেল। এদিকে পরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে সরকারের সাথে আবারও বৈঠকে বসতে যাচ্ছে বাস মালিক সমিতি। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়লে সরবরাহ স্বাভাবিক হবে। পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে আর দেখা যাবে না গাড়ির দীর্ঘ লাইন, এমনটাই আশা করা হচ্ছিল। তবে বাস্তবে পরিস্থিতির সামান্য উন্নতিও নেই। ভোগান্তি কমেনি একটুও। আগের মতোই 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়েই সংগ্রহ করতে হচ্ছে ফুয়েল। তবে তাও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। যাও তেলের দাম বাড়ছে, কিন্তু এই যে যারা ভোগান্তি, এই ভোগান্তির তো শেষ নাই। এই সকাল 6টা থেকে দাঁড়ায় দেখা যাচ্ছে রাত 9টা পর্যন্ত তেল নিতে। কে ভাই এত কষ্ট কেন করতে হবে? তেলের দাম তো বাড়াই দিছে, ফুয়েল তো অ্যাভেলেবেল করার কথা। এই বাইকের উপরে বসা যায় না ভাই, যে আমি যে ওখানে দাঁড়িয়ে তেল নিতে যাব এটার উপরে মনে করেন বসা যাচ্ছে না, এইরকম গরম। এর ভিতরে আমরা সবাই দাঁড়ায় আছি। তো আমাদের তো সাধারণ মানুষ মানে সবার তো কাজ আছে, আমরা কাজ কাম ফেলে এসে তেল নিচ্ছি। কিছু স্টেশন তেল দিলেও কোনো কোনো স্টেশন সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে বন্ধ। এতে ভোগান্তি আরও চরমে তেল নিতে আসা গ্রাহকদের। আমরা আছি এটা জ্বালার মধ্যে, বলছে যে তেলের দাম বাড়াইছে, যে তেল পাওয়া যাবে, এখন তেল পাইতেছি না। এই ফজরের নামাজ পড়ে আসছি, এখনও তেল পাইনি, রোদের মধ্যে দাঁড়াই রয়েছি। এখন কতগুণে পাম্প তা কোনো নিশ্চয়তা নাই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন বন্ধ পাম্পগুলো খুলে দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করলে লাঘব হবে ভোগান্তি। আগে তো কোশ্চেন ছিল না ভাই 1000 টাকা না ফুল। সো আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট আগামী 1 সপ্তাহ যে যতটুকু চায় ততটুকু দেই থাকে, কারণ অনেকেরই ট্যাঙ্কি কিন্তু সত্যিই ফাঁকা আছে। কারণ আমি লাস্ট 2 সপ্তাহ কিন্তু বা আরও বেশি হবে, প্রায় 2 মাস কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী দিতে পারি নাই তাকে আমি। তো আমি চাই যে যতটুকু চায় ততটুকু তাকে দেই, সেই পরিমাণ বরাদ্দ আমার জন্য থাকুক। এবং পাশাপাশি অনেক পাম্প বন্ধ আছে। আমি চাই না আমি একা ব্যবসা করি, আমি চাই সবাই সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলা করি। গ্রাহক ভোগান্তি কমাতে সরবরাহে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়ার দাবি জানান গ্রাহকরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হবার পাশাপাশি বিদেশি ক্রেতারা ভারত সহ অন্যান্য দেশের দিকে ঝুঁকছেন, জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর নেতারা। যৌক্তিকতা বিবেচনায় নতুন কর কাঠামো ব্যবসা বান্ধব করার দাবি বিভিন্ন ব্যবসায়িক চেম্বারের। বুধবার জাতীয় রাজস্ব ভবনে NBR চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই সুপারিশ করেন BCI সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জ্বালানি সংকটের কারণে বায়ারদের অন্য দেশমুখী হওয়া রপ্তানির জন্য হুমকি, এমন মন্তব্য তার। আলোচনায় ঢাকা চেম্বারের নেতারা ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করা এবং SME খাতের জন্য বিশেষ কর সুবিধা চালু সহ 16 দফা প্রস্তাবনা তুলে ধরেন। জবাবে NBR চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে সোলার প্যানেল সংশ্লিষ্ট সব পণ্যের শুল্ক প্রত্যাহারের আশ্বাস দেন। ভালো করদাতাদের কর সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও ইচ্ছাকৃত কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একদিনে দেশে হামে মারা গেছে আরও 5 জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1229 জন। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে 2 শিশু। চিকিৎসকরা জানিয়েছেন বেশিরভাগ শিশুই নির্ধারিত সময়ে হাম রুবেলা টিকা পায়নি। আগামী 6 মাস টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বাবার কোলে 3 বছরের শিশুপুত্রের লাশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি। জানা গেছে কামরাঙ্গীর চর থেকে হাম আক্রান্ত 3 বছরের সাদমানকে ভর্তি করা হয়েছিল ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে, কিন্তু হাম সহ অন্যান্য জটিলতায় বাঁচানো যায়নি তাকে। শিশুটি মারা যাওয়ার পর হাসপাতাল থেকে কেন যাতায়াতের ব্যবস্থা না করে ছেড়ে দেয়া হলো, এমন প্রশ্নে ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিশেষায়িত হাসপাতালটিতে 3টি অ্যাম্বুলেন্স থাকলেও রয়েছে চালক সংকট। কামরাঙ্গীরচর থেকে 3 বছরের একটি বাচ্চা আমাদের হাসপাতালে 16 তারিখে এসে ভর্তি হয়েছিল। তো সে প্রথমে জ্বর, সর্দি, কাশি, হামের যে র্যাশ সেটা নিয়ে আমাদের কাছে এসেছিল। পরবর্তীতে সে ডায়রিয়া ডেভেলপ করে এবং শ্বাসকষ্ট ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আমরা শিফট করি 18 তারিখে। এবং ওখানে থাকা অবস্থাতেই তার অবস্থা মানে সর্বশেষ চিকিৎসা দেওয়ার পরও তারা অবনতির দিকে যেতে থাকে। যেটা নিউমোনিয়াটা আছে সেটা পরবর্তীতে রক্ত সংক্রমিত হয়ে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে এবং আমাদের সর্বোচ্চ লেভেলে অ্যান্টিবায়োটিক এবং আমাদের সকল রকমের চিকিৎসা এবং অক্সিজেন ডেলিভারি সিস্টেম দেওয়ার পরও আনফরচুনেটলি আমরা গতকাল সকালবেলা বাচ্চাটাকে আমরা মৃত্যুবরণ করেন আমাদের হাসপাতালে। আমরা আসলে ওনাদেরকে অফার
করেছিলাম ট্রান্সপোর্টের জন্য, যে আমাদের অ্যাম্বুলেন্স যদিও বা 3টে অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদের আসলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, একজন ড্রাইভারের শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, তো বাকি 2জন অ্যাম্বুলেন্সের জন্য ড্রাইভারের প্রক্রিয়া চলমান আছে, আমাদের এখনো নাই। তো তারপর ওনাকে আমরা অফার করেছিলাম, বাট ওনারা নিজেরাই রিফিউজ করেছেন, কারণ ওনাদের অ্যাটেন্ডেন্স আসলে আসেনি তখনও। এদিকে হামে আক্রান্ত হয়ে ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে গত একদিনে ভর্তি হয়েছে 123 জন শিশু, চিকিৎসাধীন 484 শিশু। জ্বর, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো নানা জটিলতা নিয়ে আসছে তারা হাসপাতালে। চোখই মেলতো না, একভাবে শুয়ে থাকতো, কোনোই নাই। আর এখানে আসার পর একটু সুস্থ হয়েছে। হাটিবাজারে হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে চান্দিঘাট শীর্ষ হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে মিটফুর গেছি, মিটফু তো এখানে পাঠাইছি। ভাবছি ঘামাছি, পরে শেষে দেখি বাড়তেছে, পরে নিয়ে আসছি। পরীক্ষা করে ডাক্তার দেখাইছি, পরে রাখা এখন এই মহাখালী হাসপাতালে চলে যাও, এটা হামবাই রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হামের টিকার সংকট হবে না। জনবল সংকট নিরসনে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান তিনি। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা ম্যানেজ করেছি। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো, টিকাদান জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দ্রুত শনাক্তকরণের তাগিদ দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে তার মেয়াদ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় দফায় আলোচনায় বসার জন্য ইরান কোনো প্রস্তাবনা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, আর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেই আলোচনার টেবিলে ফিরবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী বাহিনী। সানজিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্ট। সময় বেড়েছে যুদ্ধবিরতির, কিন্তু কমেনি হরমুজ প্রণালীর দখল ঘিরে উত্তেজনা। অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এখনও মুখোমুখি অবস্থানে ইরান ও আমেরিকা। ইরানের দখলে এখনও হরমুজ। বুধবার ইরানের টেলিভিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে 3টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় বিপ্লবী গার্ডের সদস্যরা। পরে 2টি জাহাজ জব্দ করে আইআরজিসি। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে পুরোপুরি বন্ধ থাকবে হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অন্যদিকে হরমুজ থেকে নৌ অবরোধ তুলে নেয়নি আমেরিকা। শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে, বলছে চুক্তি করলেই কেবল নৌ অবরোধ তুলে নেবে তারা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ, তবে এবার কোনো সময় বেঁধে দেননি তিনি। অন্যদিকে ইরানও সাফ বলে আসছে, নৌ অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তারা। চুক্তি তো এখনও অনেক দূরের বিষয়। ফলে 2 পক্ষের অনড় অবস্থানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি যুদ্ধের শঙ্কা, বরং সময়ের সাথে সাথে বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। এরই মধ্যে তেমন ইঙ্গিতও দিয়েছে ইরান ও আমেরিকা। কি সেই ইঙ্গিত? আবারও যুদ্ধ শুরু হলে তা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হবে? আর যুক্তরাষ্ট্র ও ইরান, তাদের কাছে কি পর্যাপ্ত অস্ত্র আছে নতুন করে আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার? আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি? কেন বললেন ইরান যতদিন না স্থায়ী শান্তির জন্য প্রস্তাব দিচ্ছে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে? তবে কি মার্কিন প্রেসিডেন্ট পরাজয় মেনে নিয়ে যুদ্ধ পুরোপুরি থামিয়ে দিলেন? যুদ্ধ পুরোপুরি থেমে যাবে এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা ও ইরানের সরকারও, বরং একে ট্রাম্পের নয়া কৌশল হিসেবে ভাবছেন তারা। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী অভিযোগ করেছেন, ইরানে নতুন করে হঠাৎ হামলার জন্যই সময় বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকারও করেছে আমেরিকা। বলছে যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা নিজেদের রিআর্মিং ও রিটুলিং করছে। এই সেনারা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
প্রশ্ন আসে আবারও যুদ্ধে যাওয়ার মতো অস্ত্র ও গোলাবারুদ কি দুই পক্ষের রয়েছে? বিশ্লেষকরা বলছেন ইরানের মাটির নিচে এখনো অনেক অস্ত্র রয়েছে। গেল প্রায় 40 দিনের যুদ্ধে তারা কেবল অর্ধেক অস্ত্র ব্যবহার করেছেন, বাকি অর্ধেক এখনো অক্ষত। তবে ভয়টা বেশি আমেরিকার, বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে মার্কিন সেনাবাহিনী তাদের উন্নত মানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, প্যাট্রিয়ট ও প্রসিশনের অর্ধেক ইন্টারসেপ্টরই এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে একের পর এক যুদ্ধে জড়িয়ে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভাণ্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে যুদ্ধের সহজে পরাজয় মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা বোঝা গেল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও যুদ্ধে ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়ায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ইরান সরকারের পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে ভূমিকা রাখায় ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের 14 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে পাকিস্তানের তোড়জোড় সত্ত্বেও কবে আলোচনা হবে নাকি আবারও যুদ্ধ হবে তাই এখন বড় প্রশ্ন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ নির্বিঘ্নে চলছে। এটি বিচার বিভাগের ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে ভার্চুয়াল বিচারিক কার্যক্রমকে অবিবেচনাপ্রসূত আখ্যায়িত করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। মেজবা রহমানের রিপোর্ট। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল বিচার কাজ পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সব কাজ ভার্চুয়ালি হয়। ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচার কাজে কোনো সমস্যা হবে না বলে মত অ্যাটর্নি জেনারেলের। আমি বেশ কয়েকটি আদালতে নিজেও মামলা পরিচালনা করেছি, তো আমার কাছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল কোনো ডিফিকাল্টি, আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম। হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি। এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। ভার্চুয়াল কোর্টে শুনানির মাধ্যমে বিচারের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তাদের। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রবি থেকে মঙ্গলবার আদালতের স্বাভাবিক কার্যক্রম চলবে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় 10 বছর পর প্রথমবারের মতো সন্দেহভাজন একজনকে গ্রেফতারের পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কুমিল্লা সদর আমুলিয়া আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক এ আদেশ দেন। আসামি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে পিবিআই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তনুর ভাই রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তনু হত্যাকাণ্ডের 10 বছর পর এটি প্রথম গ্রেফতারের ঘটনা। এর আগে হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। গত 6 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম 3 সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতি চান। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুর আলম। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আজ চট্টগ্রামে স্পোর্টিং উইকেটের আশা দু দলেরই। বাংলাদেশের ভরসা পেসাররা। নাহিদের প্রশংসা টাইগার বোলিং কোচ শন টেইটের কণ্ঠে। বলেছেন নাহিদ না খেললে খুশি হবে নিউজিল্যান্ডের ব্যাটাররা। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ ঘিরে অদ্ভুত সব সমীকরণ। কাগজে কলমে কিউইরা অনেকটাই এগিয়ে টাইগারদের থেকে। নিউজিল্যান্ডের ওডিআই র্যাঙ্কিং 2, বাংলাদেশের 9। কিউইদের এই দলটা আবার দ্বিতীয় সারির তারকাবিহীন। সেই হিসেবে ফেভারিট বাংলাদেশ, অথচ প্রথম ম্যাচে জয় তুলে বাংলাদেশকে কাগজে বাঘ প্রমাণ করেছে কিউইরা। দ্বিতীয় ম্যাচে আবার বাঘের গর্জনেই সমতায় ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর ব্যাটসম্যানদের বদ্ধভূমি। চট্টগ্রামে থাকে সবার সমান সুযোগ। হোম ভেন্যু, উইকেট, কন্ডিশন সবকিছু কাজে লাগিয়ে সিরিজ জিততে মরিয়া টাইগাররা। Looks a good wicket,
but it's difficult for me to tell. উইকেট ভালো মনে হচ্ছে। সাধারণভাবে চট্টগ্রামে বেশ ভালো ব্যাটিং উইকেট থাকে, মাঝে মাঝে বল একটু নিচু হয়ে আসতে পারে। আমরা একটা ভালো জয় নিয়ে এখানে এসেছি। শেষ পর্যন্ত এটা আন্তর্জাতিক ক্রিকেট এবং যেটা সামনে আছে সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। What I do know is we're coming off a good win. এই সিরিজে টাইগারদের তুরুপের তাস নাহিদ রানা, পেস বোলিং কোচ শন টেইট আশাবাদী মুস্তাফিজকে নিয়েও। And I'm very confident they can do that, absolutely. নাহিদ রানা খুবই ফিট, সে খুব জোরে বল করে। সে যেভাবে বল করছে কোনো প্রতিপক্ষ চাইবে না তাকে মোকাবেলা করতে। নাহিদ রানা দলের বাইরে থাকলে প্রতিপক্ষ দল খুব খুশি হবে। মুস্তাফিজ নেটে ৩-৪ বার বল করেছে, সে পরের ম্যাচের জন্য প্রস্তুত আছে। Tomorrow's game. নিউজিল্যান্ডের এত চাপ নেই, মূল দলের অধিকাংশ ক্রিকেটার বিশ্রামে। অরুর ক্যালিরা এরই মধ্যে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। এবার সিরিজ জিততে পারলে সোনায় সোহাগা। আসলে আমরা প্রত্যাশা করেছিলাম পেস উইকেট হবে, কারণ তাদের এখন বেশ ভালো কিছু পেস বোলার রয়েছে, অনেকেই বিশ্বমানের পেসার। রানা আগের ম্যাচেই দারুণ করলো, উইকেটে অসম বাউন্স আছে কিছুটা। আমরা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। দু দলেরই লক্ষ্য এক, সিরিজ জয়। কথায় আর কাজে কে কতটা মিল রাখতে পারেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতার প্রস্তাব, মত পার্থক্য থাকলেও জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বন্ধ পেট্রোল পাম্পগুলো চালুর দাবি, বাস ভাড়া সমন্বয় নিয়ে আবারও বৈঠক আজ। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হচ্ছে, বিসিআই নেতাদের তথ্য। হামে একদিনে আরও 5 শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে নতুন ভর্তি 1229 জন, টিকার সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, আলোচনায় ফিরতে তেহরানের প্রস্তাবের জন্য অপেক্ষা, মার্কিন অবরোধ প্রত্যাহার চায় ইরান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।